গত সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম পুরুষ মানুষ এই উপন্যাসের প্রথম পর্ব। আজ আমরা আপনাদেরকে শোনাবো এর দ্বিতীয় পর্ব। এই উপন্যাসের প্রধান চরিত্র নারী চরিত্র আলো, কিন্তু সে পুরুষ বিদ্বেষী। সে কেন পুরুষ বিদ্বেষী হয়ে উঠেছে তার ছোটবেলায় রয়েছে তার বহু সাক্ষ্য প্রমাণ। সেসব নিয়েই এবারের গল্প। সন্দেশ বলে একটি ছেলে তাকে প্রেমপত্র লেখে, কিন্তু সন্দেশকেও সে বাকি পুরুষদের তালিকার মধ্যেই ধরে। তাই সন্দেশের প্রেমপত্রের জবাব সে দেয় তার কাকার মাধ্যমে। কি হয় তার পরবর্তীকালে? সারা জীবন সে পুরুষ বিদ্বেষী নারী হিসেবেই থেকে যাবে, নাকি ভালোবাসার ছোঁয়া পাবে? জানতে হলে শুনতে থাকুন পুরুষ মানুষ এই গল্পটির দ্বিতীয় পর্ব। আর পাল্টা সন্দেশের বন্ধুরাও ছাড়বে না অমলেশকে। অমলেশকে তুলোধনা করে দেবে। আহ, কি মজা! বেশ হবে পুরুষে পুরুষে যুদ্ধ। এতদিন পর আলো তার কাকিমার মাথা ঠুকে দেওয়ার বদলা নিতে পারবে। এক ঢিলে দুই পাখি। আলোর কথা শেষ হতেই টি শার্ট গায়ে গলিয়ে অমলেশ বেরিয়ে গেল। দুগ্গা দুগ্গা। আলোর বাবা অখিলেশ থাকলে অমলেশকে এখন ঠিক আটকাত। তাই বাবা না থাকার সময়টাই আলো বেছে নিয়েছিল। আজ বাঘ আর কুমিরে দুজনেই দুজনকে কামড়া কামড়ি করবে। বেশ কিছুক্ষণ পরে ফোঁস ফোঁস করতে করতে অমলেশ বাড়ি ফিরে এলো, যেন দিগ্বিজয় করে ফিরল। আলো ভালো করে তাকিয়ে দেখল তার কাকার হাতে রক্ত লেগে নেই। তার কাকার গায়ে একটা আঁচড়ের দাগও নেই। তার কাকার টি শার্ট ছেঁড়া নয়। তার কাকা অক্ষত। তার মানে কাকা কাউকে মারেনি, আর তার কাকা মারও খায়নি। অমলেশ পার্কের পাশে সন্দেশদের আড্ডা মারার জায়গায় যায়নি, গিয়েছিল সন্দেশদের বাড়িতে। বাড়িতে ওর বাবা ছিল না, ছিল মা আর দিদি। অমলেশ সেখানে গিয়ে ওর মা আর দিদিকে যা তা বলে অপমান করে এসেছে। তাদের নাকের জলে চোখের জলে করিয়েছে, ক্ষমা পর্যন্ত চাইয়েছে। তাদের মান ইজ্জত একেবারে তছনছ করে দিয়ে মদমত্ত হাতির মতো ফিরে এসেছে। আলোর কাকিমা ঠান্ডা গলায় বলল, তুমি তো তোমার কাকাকে চেনো, রকচটা মানুষ। হিতে বিপরীত হতে পারত। দিনকাল ভালো নয়। ওরকম কত ছেলে আমাদের কত চিঠি দিয়েছে, আমরা কখনো হাত পেতে নিইনি। হাতে গুঁজে দিয়ে গেলে না পড়েই ফেলে দিয়েছি। বাড়ির লোককে বলে গণ্ডগোল পাকাইনি। আলো ঊর্ধ্ব নেত্র করল। গণ্ডগোলটা সে পাকালো কোথায়? মা আলোকে শান্ত গলায় বলল, তুই তো আমাকে একবার বলতে পারতিস। এই কাকাকে সহ্য করতে পারিস না, এই কাকার কাছেই গিয়েছিস নালিশ করতে। সন্দেশের মা আর দিদির জন্য আমার খুব খারাপ লাগছে। ওদের কি দোষ? তোর কাকা ওদের জাতা বলে অপমান করেছে। নান্টুর বউ আমাকে সব বলল। শুধু নাকি তোর কাকা ওদের মারতে বাকি রেখেছিল। ওরা প্রায় তোর কাকার হাতে পায়ে ধরেছে। না না, ওরা ভালো মানুষ, কেন ওদের এরকমভাবে অপমান করবে? ছেলে মেয়ে রাস্তায় কে কি করলো তার জন্য মা বোন এরা কেন কথা শুনবে? না, এটা কিন্তু ঠিক করলো না অমু। আর তুইও কিন্তু কাজটা ঠিক করিসনি। সন্দেশের মা আর দিদির জন্য আলোর কষ্ট হচ্ছিল। সে তো এমনটা চায়নি। আমি আজ নিরামিষ খাবো, মাছ খাবো না। আলোর কথায় অনুভা অবাক হয়ে গেল। কি হয়েছে, মাছ খাবি না কেন? এমনি। না এমনি তো নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা খোলসা করে বল। কারণ আবার কি? আমার ইচ্ছে করছে না, তাই খাবো না। অনুভা মেয়ের কথায় সায় দিল না। এই মেয়ের অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার। অনুভা জানে এখন জোর জবরদস্তি করলে আলো কিছুই বলবে না। একটু অপেক্ষা করতে হবে, একটু পরে নিজেই এসে উগরাবে। বেশ কিছুক্ষণ পরে অনুভা বলল, জন্ডিস টন্ডিস হলে অনেকে মাছ মাংসে গন্ধ পায়। তোর কি তেমন কিছু হয়েছে? না, আমার শরীর ঠিক আছে। তবে? আলো চুপ করে আছে। অনুভা বুঝল এবার মেয়ে আসল কারণটা বলবে। শুনলাম বাবা ইনা শয়তানটার দোকান থেকে মাছ কিনেছে। ইনা মানে ইন্তারউদ্দিন, তনু গাজীর ছোট ছেলে। আলোদের পাশেই তাদের বাড়ি।
হ্যাঁ, তাই তো বলল। ইনা নাকি তোর বাবাকে ডাকাডাকি করে মাছগুলো দিয়েছে, ডিম ভরা ট্যাংরা, একেবারে জ্যান্ত। আমি বাবাকে এর আগে 2 দিন বলেছি ইনার কাছ থেকে মাছ কিনবে না, ইনার দোকানের মাছ আমি খাবো না, ও পাক্কা শয়তান, ওর দোকানের জিনিসের মধ্যেও পাপ। আরে, তোর বাবা কি রোজ ওর কাছ থেকে মাছ কিনে নাকি? আজ বড় মুখ করে ডেকে দিল। ওর বড় মুখ করা ডাকে বাবা ভুলে গেল? একবারও মিনার কথা মনে পড়ল না? ইনার বউ মিনা। তোর বাবার মাছ কেনার সঙ্গে মিনা আসছে কোথা থেকে? অনুভা অবাক হলো। মাছ কেনার সঙ্গে না আসুক, ইনার সঙ্গে তো আসছে। ইনার ভালো মানুষই করা, বড় মুখ করে কথা বলার সঙ্গে তো আসছে। আলোর কথায় অনুভা তেড়ে উঠল। আমি তোর কথা বুঝি না বাপু, তুই কি বলতে চাস পরিষ্কার করে বলতো? সেটা আমি আগেরবার পরিষ্কার করেই বাবাকে বলেছি। ইনার কাছ থেকে মাছ কিনলে আমি সে মাছ খাবো না। ইনা একটা শয়তান, ও দাঁত ছড়কুটে ভালো মানুষই দেখায়, কিন্তু ও মিনার সঙ্গে যেটা করেছে তা ক্ষমার অযোগ্য। ওকে ক্ষমা করা যাবে না, এটা আমি বলে দিলাম। অনুভা আঁচল দিয়ে নিজের মুখ মুছল। দেখ, মিনার সঙ্গে ও যা করেছে সেটা সবাই জানে, সেটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। ইনা একসময় আমাদের পাশের বাড়িতে থাকতো, ইনাকে দীর্ঘদিন চিনি। ও মাছ বিক্রি করে। কোনোদিন যদি ওর কাছ থেকে মাছ কেনা হয় তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর বিনে পয়সায় তো নিচ্ছি না, পয়সা দিচ্ছি। না, কিনবে না, ওর সঙ্গে কোনো সহযোগিতা নয়। ইনা শয়তান, বাবাকে পরিষ্কার করে জানিয়ে দেবে আমার কথা। আমি ওর কাছ থেকে কেনা মাছ খাবো না, আমি আজ নিরামিষই খাবো। অনুভা দেখলো কথা বাড়িয়ে লাভ নেই, আলো আজ নিরামিষই খাবে, শত চেষ্টাতেও ওকে টলানো যাবে না। সন্ধেবেলা অনুভা সে কথাই বলল অখিলেশকে। কথাটা শুনে অখিলেশ বেশ কিছুক্ষণ থম মেরে থাকলো, তারপরে বলল, তোমার মেয়ের মাথায় ক্যাড়া আছে, এখন থেকেই সামলাও অনু, নইলে ভবিষ্যতে ভুগতে হবে। অখিলেশ কোনো কথা আলোকে বলে না, জানলার বাইরে তাকিয়ে থাকলো। বাইরে তনুগাজীকে দেখা যাচ্ছে। বৃদ্ধ তনুগাজী আগে গাছ কাটার কাজ করত, এখন ভারী কাজ করতে পারে না, রঙের কাজ করে। ওরই ছেলে ইনা। ইনা এখন এখানে থাকে না, এখানে 2 বাচ্চা নিয়ে থাকে ইনার বউ মিনা। মিনা হচ্ছে ইনার বড়দা বাচ্চু গাজীর শালি। ছোট থেকেই তার এই বাড়িতে যাওয়া আসা ছিল, তখনই ইনার সঙ্গে ওর প্রেম। মিনা দিদির বাড়ি থেকে মাঝে মাঝেই চলে আসতো, আর তখনই ওদের দুজনকে একসাথে দেখা যেত বাগানে। একটা আম গাছের ঠেস দিয়ে ওরা সারা দুপুর গল্প করত। সকাল থেকে সন্ধে হয়ে যেত, দুজনের ঠায় গাছতলায় দাঁড়িয়ে থাকত। অনুভা নাম দিয়েছিল রাধাকৃষ্ণ। অনেকদিন অখিলেশও লুকিয়ে লুকিয়ে ওদের প্রেম দেখেছে। দুজনে কেমন যেন মহাবিষ্টের মতন পরস্পরের দিকে তাকিয়ে থাকত। কি অসীম মুগ্ধতা, বিভোর হয়ে থাকত। একদিন সে ইনার সঙ্গে মিনার বিয়ে হয়ে গেল। বছর ঘুরতে না ঘুরতে মেয়ে হলো, পরের বছর ছেলে। ততদিনে মিনার প্রতি ইনার সব প্রেম কেটে গেছে। ইনা অর্ধেক দিন বাড়ি আসতো না, বাড়ি এলেই আকণ্ঠ পান করে আসতো, এসেই মিনাকে পেটাতো। হাতের সামনে যা পেত তাই দিয়ে মারত। মিনা রান্না করে রাখলেও মারত, না করলেও মারত। অনেকদিন অখিলেশ গিয়েও ইনাকে থামিয়েছে। ইনা চেষ্টা করেছিল অশান্তি করে মারধর করে মিনাকে বাড়ি থেকে বার করে দেবে। দিনরাত মার খেতে খেতে মিনা একদিন অর্ধ উন্মাদ হয়ে উঠল। এই সময় একদিন রুখে দাঁড়ায় ইনার বাবা বৃদ্ধ তনুগাজী। তাকে নাকি উস্কে দিয়েছিল রাধে দিদা। রাধে দিদাই পাড়া প্রতিবেশী জুটিয়ে ইনাকে বাড়ি থেকে বের করে দেয়। ইনা বলার চেষ্টা করে তার বাবার সঙ্গে বউয়ের সম্পর্ক আছে, কিন্তু সে কথা ধোপে টেকে না। কথা শুনে রাধে দিদা গাছের ডাল ভেঙে ছপাট করে ইনাকে 2 ঘা দেয়। ইনা চলে যায় বাড়ি ছেড়ে, পাড়া ছেড়ে। আসলে এ বাড়িতে তার প্রবেশ এখন নিষেধ। এখন পুত্রবধূ আর 2 নাতি নাতনির সংসার টানছে তনুগাজী। মিনা পাড়ার বেশ কয়েকটা বাড়িতে ঠিকে কাজ করে, খুব ভালো মেয়ে। রাধে দিদা ওদের খুব দেখাশুনো করে। ইনা এখন কর্পোরেশনে মাছ বিক্রি করে। অখিলেশকে বেশ কয়েকবার জোরাজুরি করে মাছ দিয়েছে, দামে একটু সস্তাও নিয়েছে। আজ যেমন ডিম ভরা জ্যান্ত ট্যাংরাগুলো দিল, বেশ অনেকটাই কম দামে। অখিলেশ বাড়ি ফিরে ইনার কাছ থেকে মাছ কেনার কথা অনুভাকে বলেছিল। সে কথাই শুনেছে আলো। সে কথা সূত্র ধরে সে মাছ খাবে না। এর আগেও 2 দিন ইনার কাছ থেকে মাছ কেনা নিয়ে ঝামেলা করেছিল। বলেছিল ইনার কাছ থেকে মাছ কিনলে সে খাবে না।
ইনা এমন করে ডেকে মাছ দেয়, না কিনে কোনো উপায় থাকে না। ভালো মাছই দেয়, কখনো খারাপ মাছ দেয় না। না, তার বাড়ি ফিরে কথাটা অনুভাকে বলা উচিত হয়নি। অখিলেশ নিজেকে অপরাধী ভাবছিল, কিন্তু ভাবনাটা ক্রমশ তার মাথায় তালগোল পাকাচ্ছে। এটা ইনা আর মিনার ব্যাপার, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আলোর কি? ও সব কিছুতেই বড্ড রিয়াকশন। এই মেয়েকে অনুভা মাথায় তুলছে। অমু যদি আলোর এই মাছ না খাওয়ার এইসব কারণ শুনে এক্ষুনি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে, ধমক দিয়ে মাছ খাওয়ানোর চেষ্টা করবে। অখিলেশের মনে হলো সে নিজে গিয়ে কি আলোর কাছে সরি বলবে, বলবে আর কোনো দিন ইনার কাছ থেকে মাছ কিনবে না। তাহলে অবশ্য আলোকে বড্ড বেশি পাত্তা দেওয়া হবে। সে বিনে পয়সায় মাছ নেয়নি, রীতিমতো কড়াই গন্ডায় দাম মিটিয়েছে। দাম দিয়ে মাছ কিনে এনে এ কি বিড়ম্বনা। অখিলেশ মেয়ের ব্যাপারে বেশ নরম, এটা আলো জানে। আলো যেন সেই সুযোগটাই নিচ্ছে। অনুভারও মুখ ভার, সুমিতাও নিশ্চয়ই শুনেছে, তবে ও কিছু বলবে না। ও আলোকে বড্ড মাথায় তুলে রাখে। সেদিন সত্যি সত্যি আলো মাছ খেলো না। অনুভা খেতে বসেও বলেছিল, কিন্তু আলোর না মানে তো না। অনুভা আর জোরাজুরি করেনি, ব্যাপারটা ঘোট পাকায়নি। কিন্তু তারপর থেকে অখিলেশ খুব সতর্ক। যতবার ইনা মাছ নেওয়ার জন্য ডেকেছে, অখিলেশ গম্ভীর মুখে ওর ডাক অগ্রাহ্য করেছে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই সেটা ঘটল কদিন পরে। সেদিন অখিলেশ বাজারে ঢুকতে যাবে এমন সময় ওর সামনে এসে দাঁড়ালো ইনা। ওর উদ্ভ্রান্তের মতো চেহারা। বলল, অখিলেশ দা, তোমার সঙ্গে দুটো কথা বলবো। বল। জানো, আমাকে 3 দিনের জন্য বাজারে দোকান করতে দিচ্ছে না, কমিটি আমাকে সাসপেন্ড করেছে। অখিলেশ অবাক হয়ে বলল, কেন রে, কি করেছিস? তুমি কিছু জানো না অখিলেশ দা? আলো বুড়ি তোমাকে কিছু বলেনি? ইনা আলোকপর্ণাকে আলো বুড়ি বলে ডাকে। অবাক হয়ে অখিলেশ বলল, না তো, কিছু বলেনি তো। কি বলবে আলো আমাকে? সত্যিই কিছু জানো না? কিছু শোনোনি তুমি? না, আমি সত্যিই কিছু শুনিনি। ইনা যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ দেখো, কত কিছু হয়ে গেল বাজারে, আলো বুড়ি বাড়ি গিয়ে কিচ্ছু বলল না? না, কিচ্ছু বলেনি। ইনা মাথা চুলকালো, বলল, তবে থাক, তুমি বরং ওকেই জিজ্ঞেস করো। তুই বল কি হয়েছে, আমি ওর মুখ থেকে না হয় পরে শুনব। একটু থেমে ইনা বলল, পরশুদিন আলো বুড়ি বাজারে এসেছিল। আমার দোকানের সামনে এসে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি কেনাবেচা করতে করতে হঠাৎই ওকে দেখতে পেলাম। বললাম, কিরে আলো বুড়ি, মাছ নিবি? ও হ্যাঁ বলল। তোর বাবা আসেনি? বলল, না, বাবা আসেনি। তুমি আমাকে কাটা পোনা দাও, 500। আমি ওকে 500 কাটা পোনা দিয়ে নিজের হাতে ওজন করে প্যাকেট করে দিলাম। একটু পরে ও ফিরে এলো। আলো বুড়ি নাকি আলুর দোকানে গিয়ে মাছটা ওজন করিয়েছে। ওজনে 60 গ্রাম মাছ কম, মানে একটা পিস কম। সেটা নিয়ে ও বাজার কমিটির কাছে নালিশ করলো। আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না, এমন হুজ্জতি করলো ও যে বাজারের মধ্যে সবাই আমাকে এই ধরে মারে কি সেই ধরে মারে। আমি নাকি ওকে মিথ্যেবাদী বলেছি, আমি নাকি ওকে বলেছি মাছ সরিয়ে বদনাম করছে। বাজার কমিটি আমাকে 3 দিনের জন্য সাসপেন্ড করেছে। অখিলেশ দা, আমাকে ক্ষমা করে দাও। আমার কি এমন ভুল কাজ হলো? আমার কিন্তু খুব বদনাম হয়ে গেল। আমি জেনে শুনে এমন কাজ করিনি। আমি কখনো কাউকে ওজনে কম দিই না, ওকেও দিইনি। অখিলেশ দা, আমি আলো বুড়িকে কোনো খারাপ কথা বলিনি, কিন্তু ও বলল আমি খারাপ কথা বলেছি। আমাকে মাফ করে দিও দাদা। অখিলেশের মাথা টলছে। আলো বাজারে এসেছিল মাছ কিনতে, আবার যে ইনার মাছ বাড়িতে নিয়ে গেলে ও নিরামিষ খায়, সেই ইনার কাছ থেকে মাছ কিনবে? ইনা ঠিক বলছে, ভুলই বা বলবে কেন? অখিলেশ বিড়বিড় করে বলল, কবে হয়েছে ঘটনাটা? পরশু, বৃহস্পতিবার। অখিলেশ চোখ কুঁচকে ইনার দিকে তাকিয়ে থাকল। তাদের বাড়ি বৃহস্পতিবার মাছ ঢোকে না, নিরামিষ। আর বৃহস্পতিবার আলো এসেছিল এই বাজারে মাছ কিনতে। তা সব কিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছিল। আজ পর্যন্ত আলো কোনো দিন একা বাজারে আসেনি। আগে আগে যদি কালোভদ্রের শখে এসেছে, কিছুতেই মাছের বাজারে ঢুকত না, নাক সিঁটকে দূরে দাঁড়িয়ে থাকত। অখিলেশ কোনো রকমে বাজার করে বাড়ি ফিরে গেল। জল খেলো, চা খেলো। অনুভাকে একা ডেকে শান্ত গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, পরশু মানে বৃহস্পতিবার আলো সকালের দিকে কোথাও গিয়েছিল? হ্যাঁ,
ওর ম্যাথসের কোচিং থাকে। কেন? ও বাজারে গিয়েছিল। বাজারে? বাজারে কেন যাবে? অখিলেশ দু চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকল। অনুভা গম্ভীর মুখে বলল, কার সঙ্গে গিয়েছিল? সঙ্গে কে ছিল? কোনো ছেলে? কে দেখেছে? ওকে কিচ্ছু বলতে যাবে না, কোনো কথা বলবে না। অখিলেশ আর কোনো কথা অনুভাকে বলল না। আসলে ঠিক কিভাবে বলবে সে বুঝে উঠতে পারছিল না। আলো যদি না বলে, অস্বীকার করে, তবে সে কি করবে? ইনাকে ডাকবে, ডেকে কথাটা সত্যি মিথ্যা প্রমাণ করতে চাইবে। এক্ষেত্রে ইনা আসতে চাইবে কিনা বা আলো ইনার সাথে কথা বলতে রাজি হবে কিনা অখিলেশ নিশ্চিন্ত নয়। তবে অনুভা চেপে থাকল না। সে দুপুরেই আলোকে জিজ্ঞেস করল, তুই বাজারে গিয়েছিলি? মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় আলো বলল, কবে? বৃহস্পতিবার। হ্যাঁ, ম্যাথ ক্লাস করে ফেরার সময় গিয়েছিলাম। তোর সঙ্গে কে ছিল? কেন, গৌরী? ওর সঙ্গেই তো গোলমালটা হলো। 500 টাকার পোনা কিনেছে, ওকে ওজনে কম দিয়েছিল। আলুর দোকানে ওজন করলো, দেখলো প্রায় 60 গ্রাম মাছ কম। ওজনে মেরেছে। আমরা প্রতিবাদ করলাম। অবশ্য আমাদের কিছু করতে হয়নি, যা করার বাজার কমিটিই করেছে। আমরা সেলফ গিয়ে কমপ্লেন করেছি। কষ্টের রোজগারের টাকা কেউ ঠকিয়ে নেবে মা? তুমি কি করে জানলে? তোর বাবা বলেছে। বাবাকে তাহলে ইনা বলেছে। কি বলেছে? ওকে বাজার কমিটি 3 দিনের জন্য বাজারে বসতে দেয়নি। ওহ, সাসপেন্ড করেছে? গ্রেট। বাবাকে বলো ইনার সঙ্গে একটু কম কথা বলতে। বলে দেবে ইনা এ বাড়ির ত্রিসীমানায় ঢুকলে আমি তুলকালাম করব। না না, ইনা কেন আসবে? ইনার বাড়ি বয়ে আসার কোনো প্রশ্নই নেই। আলো হাসল, ওর মুখটা ঝলমল করছে। আলো গিয়ে দাঁড়ালো রাধে দিদার বাড়ি। বলল, দিদা, ওই শ্লোকটা কি গো? রাধে দিদা বলল, কোন শ্লোক? ওই যে গো, যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। রাধে দিদা ফোকলা মুখে হাসল। রাধে রাধে, শ্লোক শুনলে হবে দিদি, তার মানে বুঝতে হবে যে। আমি নিজের মতন করে মানে তৈরি করব। আলো চোখ নাচিয়ে বলল। আলো হাসে, সারা দিন রাত কারণে অকারণে হাসে। ও হাসতে ভালোবাসে, হাসতে চায়। আগে যখনই দোলা আসতো এ বাড়িতে হাসির বান ডাকত। আলোর মামাতো দিদি দোলা, আলোর থেকে প্রায় বছর 5 বড়, কিন্তু দুজনে যেন বন্ধু। এখন দোলা কম আসে। বিয়ের পর থেকেই মেয়েটা ভালো নেই, এ বাড়িতেও মোটেই আসে না। আলো রাস্তায় বেরিয়ে মাঝে মাঝে ফোনের বক্সে 1 টাকার কয়েন ফেলে ফোন করে ওর শ্বশুর বাড়িতে। হ্যালো বললে ঠিক করে কয়েনটা সে ফেলবে কিনা। কোনো পুরুষ গলায় হ্যালো শুনলে সে কয়েনটা ফেলে না। এই পুরুষ কণ্ঠটা দোলার শ্বশুরমশাই সমরেশ চক্রবর্তীর আওয়াজ। তিনি যেন সর্বক্ষণ ফোনের সামনেই বসে থাকেন। দোলার বর দেবরাজ খুব বড় চাকরি করে, কিন্তু লোকটা অদ্ভুত, তাপ উত্তাপ রহিত একজন মানুষ। অফিস করে এসে রেস্ট নেয়। রেস্ট নেওয়ার সময় কেউ তাকে বিরক্ত করতে পারবে না। তার সঙ্গী শুধু ক্লাসিক্যাল গান আর মদ। চুপচাপ পড়ে থাকে, কোনো সার থাকে না। এ বাড়িতে 2-3টে কাজের মহিলা, তারাই সব কিছু চালায়। আসলে অলক্ষ্যে চালায় দেবরাজ তার বাবা। দোলা বলে ও বাড়িতে শ্মশানের শান্তি। সারাদিন দোলা কোনো কথা বলে না, কথা বলার মানুষ নেই। ওই বাড়িতে নাকি কেউ হাসে না। আলো বলে, ঠিক আছে, তাহলে বসে বসে টিভি দেখবি। দোলা বলে, টিভি শাশুড়ির ঘরে, তিনি নানান রকম ওষুধ খান আর ঘুমন। ওই বাড়িতে শুধুমাত্র জেগে থাকা মানুষ দেবরাজের বাবা। কাজের মহিলা দুজনের ঘরে টিভি আছে, সেটা রাতে চলে, খুব নিচু ভলিউমে। দোলার সারা দিন কাটে বারান্দায়। দোলা বলে, জানিস, মাঝে মাঝে মনে হয় এ বাড়িতে আমার বিয়ে হয়নি, এখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে। দোলার মা বাবা সব জানে, জেনেও তারা না জানার ভাব করে। আর মায়ের কথা কেউ কথা বলে না বলে ও বলুক, শ্বশুরের সাথে কথা বলুক, শাশুড়ির ঘরে গিয়ে গল্প করুক, কাজের মহিলা দুজনের সঙ্গে কথা বলতে আপত্তি কোথায়? এ হচ্ছে সুখের অসুখ। কাজকর্ম করতে হয় না, আরামের ভাত ওর সহ্য হচ্ছে না। আমাকে খেটে খেটে মরতে হয়, কথা বলার ফুরসতি মেলে না। রাস্তায় বের হলেই আলো ফোন করে দোলাকে। ওপারের পুরুষকণ্ঠ হ্যালো বললেই কয়েন ফেলা হয় না। আলো বলে, ও মামি, দোলাদিকে নিয়ে এসো, কদিন থেকে যাক। দোলার মা বলে, জন্ম হয়েছে মেয়ে হয়ে, স্বামীর ঘরই করুক,
এখানে এসে ধিঙ্গিপনা করে ঘুরবে বেড়াবে। বড় বাড়ির বউ, ওকে এখন অনেক কিছু মানিয়ে চলতে হবে। দুঃখ করাটা ওর স্বভাব। একটা ছেলেপুলে হলে কাজ করে থই পাবে না, ছেলে মেয়ে হলে তার সঙ্গেই কথা কইবে। তোরা ওকে আর আশকারা দিস না। তবু একদিন পুরুষ কণ্ঠ শোনার পরও আলো কয়েন ফেলে দিল বক্সের ওপরে। বলল, আমি আলো, দোলাদিকে চাই। ওপার থেকে সমরেশ চক্রবর্তী বললেন, আমি দেবরাজের বাবা, তোমাকে একটু ধরতে হবে। একটু পরেই দোলা ফোন ধরল। আলো বলল, কিরে, কি করছিস? আমি তেমন কিছু করছি না, বসে আছি। বসে তো আছিস, কিন্তু বসে বসে কি ভাবছিস? উম্নঝুম্নর কথা ভাবছি। কে রে উম্নঝুম্ন? সেই যে রে পিঠে খেয়ে নিয়েছিল, ওদের বাবা ওদের বনে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ রে, ওরা কি ব্রত করেছিল? তোর ব্রতের নামটা মনে আছে? আলো অবাক হয়ে বলল, কি বলছিস বলতো? উম্নঝুম্ন ওরা ব্রত করেছিল কেন? আহা, ওই ব্রত করেই তো ওদের উদ্ধার হলো। ফোনের সময় শেষ। আবারও একদিন ফোন করেছিল আলো। পুরুষকণ্ঠই আগের দিনের মতো বলেছিল, একটু অপেক্ষা করতে হবে। সেদিনও দোলা এসে বলল, কটা পিঠে দুবনের জন্য নিয়েছিল বলতো? কটা পিঠে দুবন খেয়ে নিয়েছিল বলতো? ব্রাহ্মণ পিঠে গুনে রেখেছিল। মোট কটা পিঠে তোর মনে আছে? আলো বলেছিল, দোলাদি খালি উম্নঝুম্নর কথা বলিস কেন রে? গভীর জঙ্গলে হারিয়ে গেছে ওরা, বাড়ি ফিরতে হবে তো। তুই একটু সব জেনে আমায় বলতে পারবি কটা পিঠে হয়েছিল আর ওরা কটা খেয়েছিল? ওরা কোন ব্রত করল বল না, কোন ব্রত? আলো ফোন রেখে দিয়েছিল। ওর কান্না পাচ্ছিল। আলোর কথা কেউ বিশ্বাস করেনি। অনুভা বলল, তোর সবটাতেই বেশি বেশি। ব্রত কথা জিজ্ঞেস করেছে, এর মধ্যে অস্বাভাবিকত্ব কি আছে? তুই বলতে পারতিস ইতু পুজো, ওর হয়তো মনে নেই। আলো কাউকে যেন বিশ্বাস করাতে পারে না। আলোর মনে হয় সবাই যেন চোখ বন্ধ করে আছে, কেউ দেখতে চাইছে না কিছু। খুব অসহায় লাগে ওর। সে কি জানে না ইতু পুজোর কথা, সেই ব্রতের উম্নঝুম্নর কথা? দোলা বাপের বাড়ি এসেছে শুনে মামার বাড়ি গেল আলো। গিয়ে অবাক হয়ে গেল। দোলা হাসে না, কথা বলে না, নিশ্চুপ বসে আছে। আলো গিয়ে ওর পাশে বসল, জড়িয়ে ধরল। দোলা উচ্ছ্বাসী। আলো বলল, হ্যাঁ রে, জামাইবাবু কি আসবে? আলোর কথায় অবাক হয়ে তাকিয়ে থাকলো দোলা। আলো বলল, দেবরাজদার কথা বলছি। কি রে দোলাদি, আমার কথা শুনতে পাচ্ছিস না? দোলা বলল, উম্ন আর ঝুম্ন দুই বোন। আমি উম্ন, কিন্তু তুই ঝুম্ন নোস, যা ভাগ। আলো বলল, তুই উম্ন নোস, তুই দোলা, আর আমিও ঝুম্ন নই, আমি আলো। এরপর আলো খুব খুব চেষ্টা করেছিল দোলার জীবনে আলো হতে। সে দেবরাজের ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছিল। আলো বলেছিল, দোলাদি তো এমন ছিল না জামাইবাবু, ও এখন হাসে না, কথা বলে না। দেবরাজ গম্ভীর হয়ে বলল, আসলে আমাদের বাড়ির সব বই ইংরেজি, কাজের আর সাহিত্যের। বাংলা বই একটা, সেটা মেয়েদের ব্রতকথা, মায়ের বই, সেটা নিয়ে ও বসে থাকে দেখেছি। তাই হয়তো ব্রতকথার কথা বলেছে। চিন্তার কিছু নেই, ওর বাংলা সাহিত্যের কোন কোন বই লাগবে আমায় বলুক, আমি এনে দেব। এক অনন্ত অন্ধকারে আলো চুপ করে বসে থাকল। দোলা আবার চলে গেল শ্বশুর বাড়ি। মামা আর মামি মাঝে মাঝে আসে। আলো শোনে তার দোলাদি খুব ভালো আছে, খুব ভালো। মামি বলে, একটা ছেলেপুলে হলে আরও ভালো হতো। মামা বলে, ওর বরের তো তুলনাই হয় না, মাটির মানুষ, অত বড় চাকরি করে, কিন্তু কি অমায়িক। আমরা গেলেই গাদা গাদা মিষ্টি নিয়ে আসে, বড় হোটেল থেকে খাবার অর্ডার করে দেয়। তোকে একদিন নিয়ে যাব দোলার বাড়ি। আমি মিষ্টি খাই না, আলো বলল। আলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে মামা। আলো বলল, মামা, উম্ন আর ঝুম্ন দুই বোনকে ব্রাহ্মণ জঙ্গলে রেখে এলো। আলোর মা চিৎকার করে উঠল, তুই চুপ কর পোড়ামুখী। মামি বলল, অন্যের সুখ তোর সইবে কেন? অনুভা মুখে আঁচল দিল। মামি যাওয়ার সময় বলে গেল, দেখি তোর বাপ কেমন রাজপুত্র নিয়ে আসে তোর জন্য। বেঁচে তো থাকবো, এত তাড়াতাড়ি মরবো না। অখিলেশ মাথা নিচু করে থাকল।
আলো গিয়ে দাঁড়ালো সেই ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলের কাঁচ ফাটা, সেখানে এখনও সুন্দর করে সেলো টেপ লাগানো। তবু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে চুল চুল ফাটা দাগ শিকড়ের মতো অনেক গভীরে নেমে গেছে। আলো আয়নার কাঁচের ভেতর তাকিয়ে থাকলো। সে জানে তার জন্য কোনো রাজপুত্র আসবে না, তার জন্য আর কোনো প্রেমপত্রও আসবে কি না কে জানে। এরপর সন্দেশের সঙ্গে যতবার দেখা হয়েছে আলো ততবার মাথা নামিয়ে নিয়েছে। কলেজে গিয়ে জানল তার রসকস কম, সে বড় কাঠ কেঠো পুতুল। আড়ালে ছেলেরাই নাকি তাকে দেখে হেসে বলে ব্যাটা ছেলে, ছেলেরাই তাকে দেখে বলে নিমাই, ম্যানচেস্টার। মেয়েরা কি বলে? তারা বলে ওর হাড়ে হাড়ে খটখট করবে। সে যাই বলুক, ঘটক বলল পাত্রী সুন্দরী, সুশীলা, লক্ষ্মীমন্তী, বনেদি ঘর, গৃহকর্ম নিপুণা, রন্ধন পটিয়েসী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার ওপর সেলাই ফোঁড়াই জানে, 7 চড়ে রা কাটে না। বাপ মায়ের এক মেয়ে, দেবে থবে ভালো। বাবা সরকারি চাকরি করে, রিটায়ার হতে দেরি আছে, দেশে সম্পত্তি আছে। বাপ মায়ের অবর্তমানে পৈতৃক সম্পত্তির ভাগও পাবে। ভাই বোন নেই, শালাশালির বিয়ের ঝক্কি নেই। মেয়ে এখন কলেজে পড়ছে, বিয়ে পাশ ইচ্ছে করলে করাতে পারেন, ইচ্ছে না করলে আপনাদের ব্যাপার। ঘরের কাজ করবে, আপনাদের ঘরের বউ কি আর 10টা 5টা করতে যাবে? আলো বিয়ে নয়, বিএসসি পাশ করলো, কিন্তু কলেজে পড়াকালীন কোনো অসুবিধে হলো না, কারণ কোনো ছেলের বাড়ির লোক তাকে পছন্দ করল না। কেউ বলল রংটা বড্ড চাপা, কেউ বলল মাথায় তেমন চুল নেই, কেউ বলল গায়ে মাংস নেই। একটা বিয়েলে ওই মেয়েরার শরীরে কিচ্ছু থাকবে না। দাঁত কি উঁচু, মেয়ে কি মুখরা, ভ্রু কেন কুঁচকে, কেন ড্যাব ড্যাব করে দেখছিল। অনার্স নিয়ে বিএসসি পাশ করে তো আর ঘরে বসে থাকা যায় না, মরতে বিএসসি পড়তে শুরু করলো। মেয়ে ছেলের এত পড়াশুনো ছেলে পাবে কোথায়? কে এত বিদ্যের জাহাজ ঘরে তুলবে? কিন্তু হোক জাহাজ, একদিন না একদিন জাহাজের ঘাট ঠিক জুটে যাবে। সেই ঘাট হলো হেমবন্ত রায়চৌধুরী, বনেদি বাড়ি, ভালো ছেলে, সুপাত্র, ব্যবসায়ী। আলোকপর্ণার সঙ্গে হেমবন্তের 4 হাত এক হলো। আলো, আলোকপর্ণা, বাপের বাড়ির পর্ব শেষ হলো, চলল স্বামীর সংসার করতে। রাজপুত্র এলো না ভাঙা আয়নার ভেতর থেকে, টকবক করে ঘোড়ায় চড়ে। আলোর বর এলো বাড়িতে। আলোর কাকা বলল ওদের নিজেদের বাড়ির গাড়ি, প্রাইভেট কার। কথাটা বলে সে গোঁফ পাকালো। সেই গাড়িতে চড়েই আলো চলল স্বামীর ঘর করতে। আলো কাঁদল। তার আগে একটু বিবাহ বাসরের কথা বলে নেওয়া যাক। পুরুষ মানুষ এই উপন্যাসটির 2য় পর্ব এখানেই শেষ হলো। আমরা আবার এর 3য় পর্ব নিয়ে আসব। আপনাদের উপন্যাসটি কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে রিং করে দেবেন, যাতে পরবর্তী উপন্যাসের ধারাবাহিক অংশ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সহজেই, এবং আপনাদের এক একটা সাবস্ক্রিপশন হয়ে উঠুক আমাদের জন্য ইন্সপিরেশন।